আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার সংসারে আছে যার সেই বুঝি সুখী তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী আসল কোনটা আর কোনটা নকল আসল কোনটা আর কোনটা নকল সব বুঝি নিয়তিরে পাবার দখল পাবার দখল পাবার দখল পাবার সংসার 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 দিন দিন একটা আকাম্বা মহিষ হয়ে যাচ্ছিস মানে তুই নিজের চেহারা কখনো দেখেছিস আয়না তুই যে আমাকে খেতে পেয়েছি বলিস তোর চেহারা হচ্ছে একটা কুমড়ো পটাশের মতো আর তুই এটা কি বানিয়েছিস কত বড় একটা বুড়ি বানিয়েছিস দেখেছিস তোর বয়সী ছেলেপেলেদের মানে এরকম স্মার্ট মানে সুঠম বডি থাকে আর তুই এত বড় একটা সারাদিন বিরিয়ানি খেয়ে ছোচা পরে খাবার খেয়ে ফেলিস এত বড় বুড়ি বানিয়েছিস আমি 14 শিখের পিছনে কেন তুমি কোথায় ছিলা পালাইছো কেন তুমি আমার রেখে কেন পালাইছো তুমি কেন ভিতরে না আমি কেন ভিতরে যে আমি যদি ভিতরে থাকতাম তাহলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতো কি আমি তাদেরকে নিয়ে আসছি ছুটানোর জন্য তুই বোঝস না কেন হ্যাঁ আমি পালাবো কেন কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। রুবা তুই জানিস তুই ছাড়া আমার জীবনে যে কিছু নেই আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি মশার রোগে রোগে করে ডেঞ্জারাস মশার ফ্যাক্টরি মনে হইতেছে ঘুমাই কেমনি কোনটা নিচ্ছেন নাকি আপনি এখন জানেন আপনার সময় তো শেষ না চলে যাবো এত মশা আল্লাহ এত বড় মশা কালের মধ্যে কাম করতেছে এত মশার ফ্যাক্টরি ভাইয়া ব্যবস্থা করেন না একটা কোয়াল না মানুষ থাকতে পারে না আসেন আসেন এনারা এসে দুজন মূলত এনারা দুজন এসে ঘটনা ঘটিয়েছেন যাই হোক আপনি আপনার কাজ করেন অবশ্যই আর যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনি ছবি তুলতেছেন কেন বন্ধ করেন আপনার পরিচয় কি আমি দৈনিক জ্বালাময় পত্রিকার সাংবাদিক কি বই গাফফার আলী এই শুনেন আপনি যে হন না কেন আপনি সাংবাদিক হলে আপনি আগে কথা বলবেন তার আগে ছবি তুলতেছেন কেন আপনি আগে কথা বলবেন আগে আমাদের সাথে তারপর আপনি ছবি তুলবেন এই মামা তুমি ওকে কিছু বলো না ওনাকে কিছু বলো না কেন আরে এটা কিটা করেন পারমিশন নিতে হইতো ফুটফাটের ছবি তুলতেছেন কেন আপনি কে আমি ওই যে ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার মানে প্রোডাকশনের যাবতীয় কাজ জায়গাগুড়া সব কিছু আমি করি আর এই যে দেখতেছেন ম্যাডাম উনি আমাদের ম্যাডাম আমাদের ডিরেক্টর এই প্রোডাকশনের টোটাল ডিরেকশন সে দেয় দেখুন আমি এগুলো শুনতে আসিনি আমি এসেছি আপনাদের ছবি তুলবো আর ছবি তুলে আমাদের পত্রিকায় নিউজ করব ম্যাডাম আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল কি বিষয় এই যেমন ধরুন বিনোদন বিষয়ক কিছু টুকিটাকি বিষয় আর আমি কিছুদিন বিনোদন পত্রিকায় সাংবাদিকতা করেছি তো তাই বিনোদনের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে তাই প্রথমে আমি বিনোদন সংক্রান্ত কিছু প্রশ্ন করব আর এরপরে ক্রাইম সংক্রান্ত কিছু প্রশ্ন ওকে কি শুনতে চান বলেন থ্যাংক ইউ আমার প্রথম প্রশ্ন আপনি কি খান সবাই যা খায় তাই খায়
মানে কার্বোহাইড্রেট, প্রোটিন সবই। কার্বোহাইড্রেট আর প্রোটিন, সব ফ্রেশ সুষম খাবার আমি সাপ্লাই দেই ম্যাডামকে। আচ্ছা ম্যাডাম, আপনি কি প্রতিদিন চুলে শ্যাম্পু করেন? হ্যাঁ, প্রতিদিন চুলের শ্যাম্পু করি। আপনি নিশ্চয় শসা আর ডিম ব্লেন্ড করে একসাথে মাথায় মাখেন? সেটা আমি ব্যবস্থা করিয়া দেই। কচি শসা, যেটা দেশি শসা আছে ছোট ছোট, আর দেশি মুরগির ডিম একবারে ব্লেন্ড করিয়া তারপরে ম্যাডামকে দেই, সে এটা ইউজ করে আর কি। আচ্ছা 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 ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড আছে কিনা? না, নেই। এনিওয়ে, আপনার ফেভারিট কালার কোনটি? সাদা। সাদা। ওয়েট, সাদা। আচ্ছা ম্যাডাম, আপনি রাত কয়টায় ঘুমান? না, রাতে ঘুমায় না। ও, তার মানে আপনি রাতে ফেসবুক চালান, তাই তো? মাঝে মাঝে চালাই। মাঝে মধ্যে, ওকে। ম্যাডাম, আপনাকে কিন্তু খুবই স্টাইলিশ লাগছে, তো এর গোপন রহস্যটা কি জানতে পারি? কোনো রহস্য নেই। অবশ্যই ম্যাডাম খুবই রুচিশীল এবং স্টাইলিশ। সারা বিশ্বের সবচেয়ে মডার্ন স্টাইলটা সে কিন্তু পরে। দেখেন গেটআপ দেখেন, চুলে দেখছেন কি সুন্দর করিয়া, অন্য ধরনের কিন্তু সচরাচর দেখবেন না, লাখে এক। এই যে এখানে সক্রেটিস বলছেন যে যৌবনে অর্ধেক খাও আর বাকি অর্ধেক প্রৌঢ় বয়সের জন্য সঞ্চয় করো। ওরে বাবা, এটা অনেক কঠিন কথা। হ্যাঁ, বস বস। এই কথাটা শুনে তুই কি বুঝলি সেটা বল। এই কথার অর্থ উনি মানুষকে হিসেবই হতে বলেছেন। রাইট। আমি তোকে আরেকটু ব্যাখ্যা করে বলি। সক্রেটিস বলেছেন যে তুমি মিতব্যয়ী হও, মানে জীবনের সব ক্ষেত্রে তুমি পরিমিতি নিয়ে এসো, আর ভোগ বিলাস লালসা এগুলোকে তোমার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসো। তুমি প্রকৃতির সন্তান, প্রকৃতির প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সুতরাং প্রকৃতির জন্য তুমি কিছু করো। কিন্তু আমরা কি করি? করি না। কিন্তু যদি করতে পারতাম তাহলে যৌবনে এরকম একটা বুড়ি বাগাতাম না। বাবা, তুমি তোমার ছেলের বুড়ি নিয়ে কমেন্ট করছো। হোয়াই নট? সত্য সবসময় বলতে হবে, আর সত্যের কাছে ছেলে বাপ বলে কোনো কথা নেই। কিন্তু তোর যে অবস্থা আমি এখন দেখছি, আফটার 40 তোর তো পায়ে চাকা লাগাতে হবে রে। আরে বাবা, এখানে 50% হচ্ছে গ্যাস, আর একটু আগে আমি রুটি ডিম ভাজা খেয়েছি, তাই হয়তো পেটটা একটু ফুলে আছে। হাফ অ্যান আওয়ার পর ঠিক হয়ে যাবে। ও, তারপরে জোয়ার ভাটার মতো ব্যাপার এই চলছে তোর পেটের ভিতরে। এক্স্যাক্টলি। ওকে, কিন্তু আমার কথা হলো যে সবসময় গুণ সম্পন্ন খাবার খাবি, অল্প খাবি, তাহলে শরীরটা ঠিক থাকবে। তুই খেয়াল করেছিস না বাড়িতে বড় বড় রুটি বানানোর নিষেধ? হ্যাঁ দেখি তো, কিন্তু এ ব্যাপারে আমার একটা কথা আছে। ফুপু বলেছেন যে সময়ের সাথে সাথে রুটির সাইজও বড় হবে। জুবেদা এই কথা কেন বলেছে? সে কথা তুমি নাইবার শুনলে, বরং তুমি আমাকে ফ্রেন্ডলি একটা প্রশ্নের উত্তর দেবে? বল। তুমি কি জীবনে কোনোদিন ধোলাই খেয়েছো বাবা? হোয়াট? কি সব বলছিস আবল তাবল? আবল তাবল নয়, ভালো করে মনে করে দেখো। মনে করার কিছু নেই। আমি জীবনে কখনো ধোলাই খাইনি, বরং আমি ধোলাই দিয়েছি। আমি সারাটা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছি। দুর্নীতিবাদ যারা, তাদেরকে আমি ধোলাই দিয়েছি। আমার টেবিলের উপরে টাকা পড়ে থাকতো, আমি কোনোদিন টাকা ছুঁয়েও দেখিনি। বরং যারা এইসব টাকা পয়সা নিত, দুর্নীতি করতো, তাদেরকে আমি ধোলাই দিয়েছি। যারা মিথ্যা কথা বলতো, তাদেরকে আমি ধোলাই দিয়েছি। আবার ধর স্টুডেন্ট লাইফের কথা, যারা মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, আমি তাদের ধোলাই দিয়েছি। যারা মিথ্যা কথা সবসময় বলতো, তাদেরকে আমি ধোলাই দিয়েছি। যারা বাবা মাকে দেখাশোনা করতো না, বাবা মার দেখভাল করতো না, আমি তাদেরকে ধোলাই দিয়েছি। আর সবশেষে যারা নিজের দেশকে অবজ্ঞা করে আর কথায় কথায় দেশকে ছোট করে, আমি তাদেরকে ধোলাই দিই। কিন্তু সেই ধোলাই আমি হাতে দিই না, কথাই দিই। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। অবশ্য আমি অন্য একটা বিষয়ে কিছু বলার চেষ্টা করছি। কিরকম? না, ভালো মতো মনে করে দেখো তো, মাঘ মাসে শান বাঁধানো পুকুরের ঘাটে কোনো কুস্তিগিরের দ্বারা ধোলাই খেয়েছো কিনা? তুই তো তখন ছিলি না, তুই এসব কথা জানলি কেমন করে? থাকতে হবে কেন বাবা? সক্রেটিসও তো বেঁচে নেই, কিন্তু তিনি যেসব কথা বলে গেছেন সেগুলো তো চিরন্তন কথা হিসেবে রয়ে গেছে। সেগুলো তো ইথারে ভেসে বেড়াচ্ছে, তাই না? মা, মা ডাকবো মাকে? না মা, আয় মা, মা, মা গো। করছিস কেন? যা বস, বস, বস। এই যে হিরো, এই যে আপনি
আপনার নামটা প্লিজ। আপনার নাম? আদিল, সৈয়দ আদিল হাসান। ওকে। আচ্ছা, আপনি গায়ক হওয়ার আগে দেখতে কেমন ছিলেন আর গায়ক হওয়ার পরে? জি জি বলুন। আমি গায়ক হওয়ার আগে দেখতে কালা ছিলাম, চাম্বাদুরের মতো। আর গায়ক হওয়ার পরে হয়েছে ফর্সা, মুখে দাড়ি, মুখ ফর্সা, দাড়ি কালা। না না সাংবাদিক সাহেব, ও দুষ্টুমি করতেছে আপনার সাথে, অনেক দুষ্টু আছে আর কি। ও খুবই সুন্দর ছিল, রাজপুত্রের মতো। ওর আসলে আমাদের ফ্যামিলিতে আসার কথা না, যাওয়ার কথা ছিল প্রেসিডেন্টের আনলে কোনো জমিদার ফ্যামিলির মধ্যে, ভুল ক্রমে আসিয়া পড়ছে আর কি। আচ্ছা, গায়ক হিসেবে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি গায়ক হিসেবে নিজেকে উগান্ডায় দেখতে চাই, তাই না মামা? উগান্ডা? আচ্ছা মিস্টার আদিল, আপনাকে একটা প্রশ্ন করি, সুন্দরী মেয়েরা আপনাকে কি পরিমাণে ডিস্টার্ব করে? অনেক অনেক, রাত্রেবেলা ঘুমাইতে পারে না আমার মামা। আরো অনেক সুন্দর আছিল, খালি ওর ঘুমা করতে করতে রাত্রে চাকতে চাকতে খালা হয়ে গেছে, আবার দাঁড়িয়ে রাখে সবসময়। আর এখন তো বোঝা যেতেছে না, অনেক হ্যান্ডসাম ছিল। এত ডিস্টার্ব করে, মাঝে মধ্যে ওর সাথে আমি ঘুমাইলে সারা রাত্র আমারই ঘুম আসে না, ফুরুক ফুরুক ফোনই আসে খালি। আর ল্যান্ডফোন আসছিল আগে যে ছোটবেলায়, তখন সর্বক্ষণ বাড়ছিল ল্যান্ডফোন, মনে করেন যে উড়াই চুয়ে দিতাম আমরা। এত ডিস্টার্ব করে ছোটবেলা থেকে এই রাজপুত্রের মতো হ্যান্ডসাম। সবাই আমাকে ফোন করে, ডিস্টার্ব করে। সবার তো খেয়ে দেয়, কাজ নাই, তাই সবাই আমাকে ডিস্টার্ব করে, তাই না বাবা? আপনি কিভাবে গায়ক হয়েছিলেন? কারণ আমি গায়ক হতে চেয়েছিলাম, তাই আমি গায়ক হয়েছি। ও, হতে চেয়েছিলেন। মিস্টার আদিল, প্রফেশনাল সিঙ্গার হওয়ার আগে আপনি কোথায় গান করতেন? বাথরুম সিঙ্গার ছিল ও। বাথরুমে যখন গান গাইতো, আমাকে ফ্যামিলি সবাই বাথরুমের দরজার সামনে লাইন দিয়া শুনতাম। এত সুন্দর গান গাইতো, আবার জন্না ছাড়িয়া লইতো। জন্নার পানির আওয়াজ এবং ওর গান দুইটা মিক্স হয়ে মনে হইতেছে যেন আমরা সিলেটও চলিয়া গেছি। একদম নেচারের মধ্যে গান বাসি আইতেছে, আমরা মুখ ধুইয়া শুনতাম। বাবা, আমার যা বলার আমি তা তো বললাম, এবার তুমি বলবে। এই তোকে এই কথা কে বলেছে? জুবাইদা। কে বলেছে সেটা জরুরি না, জরুরি হলো কথাটা সত্যি কি না। আরে সত্যি মিথ্যা এগুলো তো হচ্ছে আপেক্ষিক ব্যাপার, এটা খুবই একটা জটিল বিষয়। আচ্ছা সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি এটা বলো, তুমি কি কুস্তিগিরদের ভয় পাও? আমি কাউকে ভয় পাই না, আমি একমাত্র মিথ্যাকে ভয় পাই। বাবা, এখানে ছোট্ট একটা ভুল হলো, তুমি কিন্তু মাকে ভয় পাও। হ্যাঁ, একটু আগে আমি যখন মা মা বলে ডাকছিলাম, তুমি আমার মুখ চেপে ধরলে, কারণ তুমি আমাকে ভয় পাও। আরে বাবারে, সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝিস না কেন এটা? বস কেন, বস বস। আরে এক একটা কথার জন্য এক একটা স্থান নির্ধারণ করা আছে, সব কথা সব জায়গায় বলা যায় না, সেই জন্য তো মাকে ডাকতে নিষেধ করেছি। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার ওই কুস্তিগির দুই ভাইয়ের উপর রেগে যাওয়ার কারণটা কি ছিল? ওরা ছিল বেয়াদব, এই জন্য খেপে গিয়েছিলাম। আচ্ছা বাবা, ওই মাঘ মাসের পুকুরের পানি কেমন ঠান্ডা একটু বলবে? মাঘ মাসে তোকে গ্রামে নিয়ে যাব, পুকুরে নামিয়ে দেবো, সেখানে গোসল করবি, তখন বুঝতে পারবি যে কিরকম ঠান্ডা ছিল। ও মাই গড। আচ্ছা ডান ডান। এই জবিতা কি তোকে আর কিছু বলেছে? জবিতা ফুপু? না না, আর কিছু বলেন তো। ঠিক বলছিস তো? হ্যাঁ, সয়ের আপন গড। তাহলে শোন, কথা যখন উঠেছে বলি, ওই দুই কুস্তিগির ভাই, হ্যাঁ, ওরা আমার সাথে কলেজে পড়তো, আমার বন্ধুই ছিল, কিন্তু মাথার মধ্যে কিছু ছিল না। প্রত্যেকবার পরীক্ষায় ডাব্বা মারত। কার যেন বুদ্ধিতে দুই ভাই কুস্তি করা শুরু করে দিল। এখন তোর দাদা করেছে কি, ওই দুই কুস্তিগিরের বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমি তো কুস্তিগিরের বোনকে বিয়ে করবো না। না, এতে তারা আরো খেপে গেল আমার উপরে, তাতেই যাবে না। আর এই তোর ফুপু জবেদা এই ছোট্ট একটা ঘটনাকে নিয়ে ইলাস্টিকের মধ্যে টেনে লম্বা করছে। এবার বুঝতে পারছি, জবেদা ফুপু প্রায় তোমাকে এসব কারণে খেপায়, তাই তো? হ্যাঁ, তুই যা, ওকে ডেকে নিয়ে কোথায় আছে, যা যা খুঁজে বের কর, যা। ফুপু, ও ফুপু, ম্যানেজার সাহেব। জি জি বলেন। আপনাকে আমার কিছু প্রশ্ন করার ছিল। করেন, অসুবিধা নেই, যত ইচ্ছা প্রশ্ন করেন। আচ্ছা বলুন তো,
ম্যানেজারের দায়িত্ব বলতে আপনি কি বোঝেন? ম্যানেজার তো সবাই জানে, সব কিছু এভরিথিং ম্যানেজ করাকেই ম্যানেজার বলে। মানে এই যে শুটিংয়ে দেখেন যাবতীয় মানে A to Z সব কিছুই কিন্তু আমার ম্যানেজ করতে হয় আর কি। অল ইন অল বলা চলে। আমার ডিরেক্টর আছে, উনি যা বলেন মানে বলার আগে আমি কিন্তু সেটা ম্যানেজ করিয়ে আনি। মনে করেন যদি বলে যে সুন্দরবন থেকে বাঘের চোখ নিয়ে আসো, মহিষের শিং লইয়ে আসো, গন্ডারের চামড়া লইয়ে আসো, আমি কিন্তু সেখান থেকেও জিনিসটা নিয়ে আসবো। দিস ইজ ম্যানেজার। মানে কথা হলো এখানে এটা লাগবে নিয়ে আসো, বাস আমার বাহিনী আছে সেটা দিয়ে আমি ম্যানেজ করে ফেলবো। দিস ইজ দ্য ম্যানেজার। ম্যানেজারের সংখ্যা কিন্তু অনেক। এভরিথিং উইল বি ডান। দিস ইজ ম্যানেজার। আপনার ইন্টারভিউ এখানেই শেষ। অনেক ধন্যবাদ। আমাকে একটা প্রশ্ন করিয়া ইন্টারভিউ শেষ করলেন, আমাদের কত কথা জিজ্ঞেস করলেন, এটা কি তা? শোনেন ভাই, একটা ভাত টিপলেই বোঝা যায় যে সবগুলো ভাতের কি অবস্থা। জি না, আমি বুঝতে পারি নাই আপনার কথা জার্নালিস্ট সাহেব। আপনি বাত একটা টিপলেই বুঝতে পারেন। আপনি এত বড় রাঁধুনি হয়ে গেছেন, বাত বিশেষজ্ঞ, তাই না? সবারে আপনি কত কত প্রশ্ন করলেন। আপনাকে তো আমি বলি নাই যে আপনি আমাকে প্রশ্ন করেন, আপনি একটা প্রশ্ন করিয়া বাত টিপিয়ে আমাকে বুঝিয়া বললেন। আপনি কত বড় জ্যোতিষী হয়ে গেছেন। আপনার ইন্টারভিউ আমি এখন নেব। এতক্ষণ আমি ছিলাম বিনোদন সাংবাদিক, আর এখন আমি ক্রাইম রিপোর্টার। আর আপনারা জানেন না যে ক্রাইম রিপোর্টারের কি পরিমাণ ক্ষমতা থাকে। এই জানোস কি আমার ক্ষমতা কি? এই আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কি আছে? আমি কোন এখান দিয়ে আমি খাওয়া বাইরে বানাবো। এই ওকে যাও বল দি। এখানে কি হচ্ছে? আপনি চুপ চুপ। ফালতু লোক জানি কথা আমি জার্নালিস্ট। আপনি ডাক্তার বল। এত কথা শেষ হয়েছে? ঠিক আছে। বদমাইশ কোথাকার। আপনি আসেন, আসেন। আমার আমি দেখতেছি তো। শব্দ আপনারা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমার মান সম্মানের কারণে হচ্ছে কেন? আমি ছাড়বো না কাউকে এক এক করে বলে দিলাম। আরে তোমার বড় ভাই তোমাকে তলব করেছেন, কি যেন বলবেন? বলো। দুবাই দা বড় ভাই জানে না, তো খুবই বদনাম করতেছ, নিজের বদনাম কিছু কম। কি বলিস আসিক? হ্যাঁ, কি কইতাছস? আমি তো কিছু বুঝতে পারতাছি না। বিশদ আলোচনা হবে, তুমি এদিকে আসো, বসো। কথা যখন উঠেছে তখন একজনেরটা শুনবো কেন? দুজনেরটাই শুনবো, আমরা সবাই শুনবো। না না না, সবাই শুনবে না। যেহেতু শুধু তুই শুনেছিস, তুই শুনবি, আর কেউ না। ওকে, আমি তাহলে সৌভাগ্যবান। তাহলে বলো ফুপু, তোমার ঘটনাটা বলে দাও। কি কমু? আরে বাবা একটু আগে বললেন না তোমার বদনামের কথা বলতে। আস্তাগফিরুল্লাহ, আমার কোনো বদনাম নাই। এই চিন্তা করে কইস কিন্তু। হ্যাঁ, অক্করে 100% শিওর। তুই যে ছোট কালে মেঘের গর্জন শুনে ফিট হয়ে যেতি, এটা ভুলে গেছস? না ভাইজান, এই কথা কি ভুলন যায়? একবার আমি ফিট হয়ে গেছিলাম, বাসায় আর কেউ আসিল না। ঝড় বৃষ্টির মধ্যে তুমি পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে বাজারে গেছিলা ডাক্তার ডাউনের লাগিয়া। জীবনের পরোয়া না কইরা তুমি এইরকম বাইরে গেছিলা দেখা বাবাই তোমারে বকছিল। মনে আছে সেই কথা? মনে আছে রে, আমার সব কথা মনে আছে। না না না, এগুলো তো ইমোশনাল স্মৃতিচারণ হয়ে যাচ্ছে। কথা হচ্ছিল বদনাম নিয়ে, যে বিষয়ে কথা বলার কথা সেই বিষয়ে বলো। দাঁড়া দাঁড়া, আর একটা বদনামের কথা আমার মনে পড়েছে। তখন এই জবেদার বিয়ে হয়েছে, বুঝছিস? আমার উপর বড় ভাই হিসাবে ভার পড়েছে ওকে নায়র আনতে যাওয়া। আমি তো মিষ্টি টিষ্টি নিয়ে রওনা হয়েছি। যখন ওর শ্বশুরবাড়িতে পৌঁছালাম, আমার গিয়ে দেখি সে জানলায় শিক ধরে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। আমাকে দেখে এমন একটা দৌড় দিল, যদি সেখানে কোনো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে থাকতো তাহলে তো একটা ফিল্মের শুটিং হয়ে যেত, এক শটে একটা গোটা ফিল্ম হয়ে যেত। না না বাবা, এখানেও তুমি ফেল। এখানে আলটিমেটলি বোনের কোনো বদনাম উঠে আসেনি, যা এসেছে সেটা হচ্ছে সুনাম। কিন্তু আমরা চাই বদনাম শুনতে, সেই ব্যাপারে বলো। তুমি কিন্তু হেরে যাচ্ছ বাবা। না,
সত্যি জমিদার কোনো বদনাম নাই রে, সত্যিই নেই। যাক ভাইজান, স্বীকার করছো, এই জন্য তোমারে ধন্যবাদ জানাই। আমি আসলে হেরে গেলাম রে, জমিদার কাছে আমি হেরে গেলাম। এটা হার না ভাইজান, এটা জিত। আচ্ছা অনেক হয়েছে, এখন যা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কর। আজকে বললো এক লগে খাবো। তোমরা টেবিলে বউ, আমি খাওয়ান লাগাইতেছি। আমার পেটে গুড়গুড় করছে খিদায়। হ্যাঁ, এইখানে যে সব কথা হয়েছে, হ্যাঁ, তোর মা যেন গুণা করে জানতে না পারে, খবরদার। জানবে না, জানবে না। হ্যাঁ, মনে থাকা যাবে। চল যাই। সাধু ভাষায় রেজিগনেশন লেটার লিখে বলছো থিয়েটার প্রতি দায়বদ্ধতা। এটা তোমার থিয়েটার প্রতি দায়বদ্ধতা? হ্যাঁ, একজনের রাগ তুমি আরেকজনের উপর ছেড়ে দিচ্ছ। তোমার সাথে আতিফের যদি কোনো ঝামেলা থেকে থাকে তোমরা নিজেরা মিটিয়ে নাও, পুরো দলকে দায়বদ্ধ করো না। শাশুড়ির রাগ তুমি ঢেকির উপর চাপিয়ে দিচ্ছ। সরি, এটা আমি মেনে নিতে পারলাম না। তুই পুলিশ দেখা বলেছিস কেন? তুই কি আসামি? ওই তুই আসামি না অপরাধী? তুই যে পলাইছস, তোর পলানো দেখে পুলিশ ভাবছে আমরা করাপ থেকে আমরা আসামি। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার। সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।